বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এমবিএ ফাইনাল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আজকে চ্যাপ্টার নাম্বার 11 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার নাম্বার 11-এ ফেয়ার ভ্যালু মেজারমেন্ট আইএফআরএস 13 দেওয়া রয়েছে। তো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটি চ্যাপ্টার। আজকে এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। যদি একটু বড় হয় তোমরা ধৈর্য নিয়ে চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দেবা। আশা রাখি তোমরা সাথেই থাকবা। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 11 ফেয়ার ভ্যালু মেজারমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, কিছু ফর্মুলা আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক করা শুরুর আগে আমাদের ফর্মুলাগুলো জানা উচিত। ফর্মুলাগুলো জেনে তারপরে অঙ্ক করা উচিত। তো দেখো, প্রথম ফর্মুলাটা হলো ভ্যালু অফ দ্য শেয়ার বা টুডেজ মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা দেখো। তো এই ফর্মুলাগুলো বেশ কয়েকটি ক্যাটাগরিতে হয়ে থাকে, বেশ কয়েকটা মেথডে হয়ে থাকে বা বেশ কয়েকটা মডেলে হয়ে থাকে। তো প্রথম মডেলটা দেখব, যখন গ্রোথ রেট 0% থাকবে তখন P0 মান হবে ভ্যালু অফ দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারকে কিন্তু আমরা P0 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তো যখন গ্রোথ রেট 0 থাকবে তখন আমরা P0 সমান বের করব D0 ডিভাইডেড কেপি। কেপিটাই হলো কস্ট অফ ইকুইটি রেট বা কস্ট অফ ইকুইটি রেট। এরপর যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাইলে আমরা P0 বের করব D1 ডিভাইডেড কে ই মাইনাস জি। কে ই হলো কস্ট অফ ইকুইটি, মাইনাস জি হলো গ্রোথ রেট। আর D1 বের করার জন্য D1টা হলো ডিভিডেন্ড অ্যাট দ্য ইয়ার এন্ড বা ডিভিডেন্ড আফটার সেকেন্ড ইয়ার ফার্স্টে যখন শুরু হবে তখন D1 হবে। তো D1 বের করার সূত্র হলো D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট, 1 প্লাস জি যেটা। এরপর অনেক সময় বলা থাকে যে চতুর্থ বছর শেষে মার্কেট প্রাইস বের করো, শেয়ারের মার্কেট প্রাইস বের করো, তখন আমরা সেটাকে P4 দ্বারা প্রকাশ করব। তো চতুর্থ বছর বলতে পারে, তৃতীয় বছর বলতে পারে, পঞ্চম বছর বলতে পারে। তো যেটা বলবে সেটাই আমরা P4, তৃতীয় বছর বলে P3 দিব, পি চতুর্থ বছর বললে P4 দিব এবং পঞ্চম বছর বললে P5 দিব, দ্বিতীয় বছর বললে P2 দিব। তো এইটার সূত্র হবে ডি ইন্টু 1 প্লাস এন প্লাস 1 দিলাম কেন? এখানে যদি এন এর মান 4 হয় তাহলে এখানে D5 হবে। ঠিক আছে? এন এর মান যদি 3 হয় D4 হবে। তো এভাবে ডিভাইডেড কে ই মাইনাস জি। তো D4 এর যে রেটটা হবে এখানে গ্রোথ রেটটা যেটা হবে এখানে জিতেও সেই গ্রোথ রেটটাই হবে। ঠিক আছে? এরপর হলো আবার অনেক সময় ইন্ট্রিনজিক ভ্যালু মেথডে শেয়ার আসে, শেয়ার ভ্যালু বের করতে হয়, তখন আমরা D1 প্লাস P1 ডিভাইডেড 1 প্লাস আর দিয়ে আমরা শেয়ার ভ্যালু বের করব। এরপর ভ্যালু অফ ডিভিডেন্ড বের করার সূত্র হলো, ভ্যালু অফ ডিভিডেন্ড আমরা যদি D1 এর মান থিঙ্কিং করি তাহলে D1 এর মান থিঙ্কিং করলে তাহলে D1 সমান D1 মাইনাস 1 করলে কত হবে? 0। তাহলে D0 ইন্টু 1 প্লাস জি হবে। ঠিক আছে? আর যদি D2 এর মান বের করি তাহলে D1 ইন্টু 1 প্লাস জি হবে। D3 এর মান বের করলে D2 ইন্টু 1 প্লাস জি হবে। এরপর ইপিএসটা হলো আর্নিং পার শেয়ার। তো আর্নিং পার শেয়ার বের করার সূত্র হলো D1 ডিভাইডেড 1 মাইনাস বি। তো এখানে বিটা হলো রিটেনশন রেট, রিটেনশন রেট। তো রিটেনশন রেট বের করার সূত্র হলো 1 মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে না রিটেনশন রেটটা, কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেওয়া থাকে। তো ডিভিডেন্ড পে আউট রেশিওটা যখন বের করব দেওয়া থাকবে তখন আমরা রিটেনশনটাও কিন্তু খুব সহজেই বের করতে পারবো। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ডটা হলো আমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করেছি তখন কিন্তু আমরা ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করছি, বিভিন্ন বছরে ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করছি। তো ওই রকমভাবে এখানে ডিটাও প্রতি বছরে ইনস্টল থিঙ্কিং করে আমরা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করব। তো প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য সূত্র হবে D1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার 1 প্লাস D2 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার 2 প্লাস D3 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার 3। এভাবে যদি 4 5 6 7 পর্যন্ত থাকবে, যত পর্যন্ত থাকবে তত প্লাস করতে যাব। ঠিক আছে? এরপর প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার বের করার সূত্র হলো আমরা পি যত মার্কেট প্রাইস পাবো সেটাকে 1
প্লাস আর টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করবো। অর্থাৎ যদি আমরা পি4 এর প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে 1 প্লাস আর টু দি পাওয়ার 4 হবে, এখানে আর উপরে হবে পি4। ঠিক আছে, এরপর আমরা আমরা মার্কেট প্রাইস আবারও বের করব কিছু ব্যক্তির মডেল অনুসারে। যেমন ওয়াল্টার্স মডেলের সূত্র অনুসারে আমরা পি0 বের করব ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর ডিভাইডেড কে। এখানে ডি হলো ডিভিডেন্ড আর ই হলো আর্নিং, ডিভিডেন্ড পার শেয়ার, আর ই হলো আর্নিং পার শেয়ার, আর হলো রেট অফ রিটার্ন, আর কে হলো কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, এরপর আমরা গর্ডন মডেলের সূত্র অনুসারে মার্কেট প্রাইস বের করব, শেয়ারের মার্কেট প্রাইস বের করব। তখন দেখব এটা সূত্র হবে ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড কে মাইনাস বি আর। এখানে বিটা হলো রিটেনশন রেট, আর আর হলো রেট অফ রিটার্ন, আর কে হলো কি কস্ট অফ ইকুইটি। এরপর মডেল অনুসারে আমরা শেয়ার ভ্যালু বের করব। তো শেয়ার ভ্যালু পি1 সমান পি0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি1। তো একটা জিনিস খেয়াল করো, যত মডেলেরই আমরা শেয়ার ভ্যালু বের করি না কেন, মডেলে কিন্তু শেয়ার ভ্যালু বের করার জন্য পি1 দিয়ে শুরু করতে হবে এটাতে। আর সবগুলোতে পি0 দিয়ে শুরু করি, কিন্তু এখানে পি1 দিয়ে শুরু করব। নিউ ইস্যু অফ শেয়ার থাকে, এটা নিউ ইস্যু অফ শেয়ার বের করার সূত্র হলো ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিং প্লাস ডিভিডেন্ড ডিভাইডেড পি0। তো ইনভেস্টমেন্টকে আয় দ্বারা প্রকাশ করব, আর আর্নিংকে ই দ্বারা প্রকাশ করব, এবং ডিভিডেন্ডকে ডি দ্বারা প্রকাশ করব, করে ডিভাইডেড পি1 দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে নিউ ইস্যু অফ শেয়ার বের হবে। তো এই কয়েকটা ফর্মুলাই সাধারণত ঘুরে ফিরে আসে এই অঙ্কগুলোতে। তো আমরা চলো এখন কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করি। তো বরাবরের মতো আমি আজকেও প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনায় আসছি। তো দেখো, প্রথম প্রশ্নটা হলো, এটা এনইউ এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017-তে আসছিল। তো এই প্রশ্নটা আমরা পড়ে দেখব। দেখো কি বলেছে, সিলভার কম্পিউটার ইজ এক্সপেরিয়েন্সিং এ পিরিয়ড অফ র্যাপিড গ্রোথ, আর্নিংস অ্যান্ড ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ রেট অফ 10%। তাইলে ডিউরিং দ্য নেক্সট 2 ইয়ার্স, পরবর্তী 2 বছরের জন্য 10% করে গ্রোথ রেট হবে, জির মান হবে। অ্যাট 8% ইন থার্ড ইয়ার, তার তৃতীয় বছরে 8% হবে। অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 6% দেয়ার আফটার, এবং তারপর থেকে 6% করে গ্রোথ রেট হবে। সিলভার্স লাস্ট ডিভিডেন্ড ওয়াজ টাকা 10 পার শেয়ার। তাহলে সিলভার ডিভিডেন্ড ছিল কত টাকা ছিল, 10 টাকা ছিল লাস্ট। অ্যান্ড দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন অন দ্য স্টক ইজ 12% হবে। এখানে প্রিন্টিং মিস্টেক, এটা 12% হবে। ঠিক আছে, তো 12% ছিল রিকোয়ার রেট অফ রিটার্ন, এটা অর্থাৎ কে এর মান ছিল 12%। তো কি রিকোয়ারমেন্ট বলেছে দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্টক। তো স্টকের ভ্যালু বের করতে হবে। তারপর 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট পি1 অ্যান্ড পি1 এবং পি2 এর মান বের করতে হবে। তো চলো সলিউশনগুলো দেখা যায়। তো ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ স্টক বের করার জন্য এখানে আমাদেরকে গ্রোথ রেটটা খেয়াল করতে হবে। তো গ্রোথ রেট এখানে কিন্তু 4র্থ নম্বর বছর পর্যন্ত কনস্ট্যান্টলি বলা আছে, তাই না? তো দেখো এখানে প্রথম 2 বছরে 10%, তৃতীয় বছরে 8%, এবং 4র্থ নম্বর বছর থেকে 6%। তো এই যে যে বছর পর্যন্ত ক্লিয়ারলি গ্রোথ রেটগুলো বলা থাকবে, সেই বছর পর্যন্ত আমরা ডির মান বের করব, ডিভিডেন্ডের মান বের করব। এখানে 4র্থ বছর পর্যন্ত আছে, তাহলে D4 এর মান বের করব। ঠিক আছে, D4 পর্যন্ত বের করব। তো D4 বের করতে হলে D1, D2, D3, D4 সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে। তো এখানে D0 এর মান দেওয়া আছে 10 টাকা। তো আগে ডিভিডেন্ডগুলো বের করে নিই। তো কারেন্ট ডিভিডেন্ড D0 সমান 10 টাকা, আর D1 সমান হবে D0 ইন্টু 1 প্লাস জি। তাইলে জি হলো গ্রোথ রেট, এখানে গ্রোথ রেট কত আছে 10%। তাহলে প্রথম 2 বছরে 10% দিয়ে করলাম 11 টাকা। D2 হলো D1 ইন্টু 1 প্লাস জি। তো এখানে জির মান হলো 10%, এই ব্যালেন্সটাই হলো। এরপর D3 হলো থার্ড ইয়ারের জির মান বসাইতে হবে। থার্ড ইয়ারের জির মান কত আছে 8%। তো এখানে 8% দিয়ে ক্যালকুলেশন করব। তারপর D4 বের করব। 4র্থ নম্বর বছর থেকে যতগুলো বছর যাবে পরবর্তী সবগুলো 6% করে হবে। তো এখানে জির মান 6% বসাবো, বসায় ক্যালকুলেশন করে দেব। ঠিক আছে, এখন আমরা যেহেতু 4র্থ নম্বর বছর থেকে ওগুলো অনির্দিষ্ট কত পর্যন্ত বছর রয়েছে সেগুলো কিন্তু বলা নাই। তো তাইলে আমাদের P3 এর মান বের করতে হবে।
অর্থাৎ তৃতীয় বছরে আমাদের শেয়ারের যে মূল্যটা হবে সেটা বের করব। তো P3 বের করার জন্য সূত্র হবে D4 ডিভাইডেড KE মাইনাস G। তো D4 এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম 13.85 টাকা। আর এখানে দেখো KE হলো কস্ট অফ ইকুইটি। এই যে কস্ট অফ ইকুইটি বা কস্ট রিটার্ন অন দ্য স্টক কত আছে 12%, এটি হলো KE, তো 12%। আর জি হলো গ্রোথ রেট। তো এই যে D4 বের করার সময় গ্রোথ রেট কত নিয়েছিলাম 6%, কারণ এখানে বলা আছে ৪র্থ নম্বর বছর থেকে 6%। তো D4 এ গ্রোথ রেটটাই এখানে আসবে। গ্রোথ রেট কিন্তু তিনটা রয়েছে, 10%, 8%, 6%। এখানে অনেকেই কনফিউশন হয়ে যায় এখানে গ্রোথ রেট কোনটা দিব। তো খেয়াল রাখবা তোমরা হলো যে এই যে উপরে যে ডিভিডেন্ডটা নিয়েছো ওই ডিভিডেন্ডের গ্রোথ রেট কত ছিল, ঠিক আছে। এখানে D4 নিয়েছি, তাইলে D4 এর গ্রোথ রেট কত ছিল 6%, তো এখানে 6%ই হবে। তো ক্যালকুলেশন করলে হয় 230.868 টাকা, ঠিক আছে। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ দ্য P3, তাইলে প্রেজেন্ট ভ্যালু অফ P3 বের করার জন্য P3 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার 3 হবে। তো P3 মান কত 230.868। আর আর এর মান এখানে এই আরটাই হলো রিটার্ন অন স্টক, ঠিক আছে। রিটার্ন অন দ্য স্টক বা KE যেটা ওইটাই ওই আর এর মান, তাহলে 12%। আর এটাকে ক্যালকুলেশন করলে 164.3273 হয়। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড বের করতে হবে। তো ডিভিডেন্ড এখানে আমরা যেহেতু P3 পর্যন্ত করছি এবং 3 বছরের ডিভিডেন্ডটাই বের করতে হবে। ৪র্থ বছর পর্যন্ত কিন্তু অনির্দিষ্ট, তো ৪র্থ বছর আমরা ধরবো না, ঠিক আছে। তাইলে ডিভিডেন্ড 3 বছরেরটা বের করব। তো ডিভিডেন্ড D1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার 1, D2 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার, এগুলো ক্যালকুলেশন করলাম। D1 এর মান 11 ছিল, D2 এর মান ছিল 12.1, D3 মান ছিল 13.068, ঠিক আছে। আর আর এর মান কিন্তু এই যে এটার মতোই 12%ই হবে। তো ক্যালকুলেশন করলে বের হয় কত 28.6789, 28.6789। তারপরে হলো নাও প্রাইস অফ দ্য শেয়ার টুডে। তাই প্রাইস অফ দ্য শেয়ার টুডে, এবার P0 বের করব। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ P3। তো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড আমরা কিন্তু পেয়ে গেলাম কত 28.76, আর প্রেজেন্ট ভ্যালু অফ P3 পেয়ে গেলাম 164.3273। তো এই দুইটা যোগ করে দিলে বের হলো কত 193.0962। এটি হলো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। এরপর রিকোয়ারমেন্ট 2 বলেছে P3 P1 এবং P2 এর মান বের করতে বলছে। তো P1 বের করার জন্য সূত্র হবে D2 ডিভাইডেড KE মাইনাস G। তো D2 এর মান কত ছিল 12.11, এই যে আমরা 12.1 এটা বের করলাম। আর এখানে কেই দেওয়া ছিল 12% এবং প্রথমে এটার গ্রোথ রেট কত ছিল 10%, তো 10% করে নিলাম, ঠিক আছে। 10% জির মান বসাই দিলাম, বসাই দিয়ে এটি P1 এর মান বের হলো কত 605 টাকা। এরপর P2 বের করার সূত্র হলো D3 ডিভাইডেড KE মাইনাস G। তো D3 বের হয়েছিল 13.068, আর এখানে গ্রোথ রেটটা কত আসবে D3টাই আসবে। D3 গ্রোথ রেট কত ছিল 0.8%, তো 0.8%ই আসবে এখানে 0.8%। তোমরা একটু করে নিও, এটা ক্যালকুলেশন করে দেখবা, প্রিন্টিং মিস্টেক হয়তোবা করে দেখবা, এটা ভাগ করলে যেটা হবে সেটাই রেজাল্ট আসবে, ঠিক আছে। এরপর দেখো প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 এটা সলভ একটা এসেছিল, এটা ডিপার্টমেন্ট আসলে দেখো এটাও এনিউ MBA ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালে এসেছিল। দেখো কি বলেছে, মিনা কর্পোরেশন হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন। ইপিএস আর্নিং পার শেয়ার দেওয়া আছে 2 টাকা 50 পয়সা, আর বির মান দেওয়া আছে 0.40 অর্থাৎ 40%। কস্ট অফ ইকুইটির মান দেওয়া আছে 10%, আর এর মান দেওয়া আছে 20%। তো ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার, প্রাইস অফ দ্য শেয়ার বের করে। তাইলে যেহেতু এখানে বি আর এটার মান দেওয়া আছে, তাইলে গর্ডন মডেলের সূত্র অনুসারে আমরা প্রাইস শেয়ার প্রাইস বের করব। তো এই যে এইটা গর্ডন মডেলের সূত্র অনুসারে ই দেওয়া আছে, বি দেওয়া আছে, আর দেওয়া আছে, তো এই সূত্রটাই বের করব। তো দেখো গর্ডন মডেলের সূত্র অনুসারে কি P0 সমান E ইন্টু 1 মাইনাস
বি ডিভাইডেড কে মাইনাস বিআর। তো ই হলো আর্নিং পার শেয়ার, তো কত 2.50, আর বি হলো 0.50 0.40। তো দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়ার পরে কের মান দেওয়া আছে 10%, আর এর মান দেওয়া আছে 20%। তো ক্যালকুলেশন করলাম, করার পরে কত হলো 75 টাকা। তো পি জিরো মান 75 টাকা হয়ে গেল। এটা ছোট্ট একটা অঙ্ক বি পার্টে আসছিল। এরপর প্রবলেম নাম্বার 3 দেখব। প্রবলেম নাম্বার 3 এটি হলো এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল। এই অঙ্কটাও একটু মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটু দেখো, একটু মনে হয় ক্রিটিক্যাল মনে হবে, তারপরেও ক্রিটিক্যাল না, আসলে এটা একটা মানে রিকোয়ারমেন্ট একটু বেশি বলেছে, একই জিনিস বারবার বলেছে, তিনটা ফরম্যাটে বলেছে। তো দেখো, লরেন্স ইন্ডাস্ট্রিজ মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ টাকা 30 পার শেয়ার অ্যান্ড দ্য ফার্মস রিকোয়ার রিটার্ন ইজ 15%। ঠিক আছে, 15% বলা আছে। তো দ্য ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ লরেন্স শেয়ার হোয়েন, অর্থাৎ এখানে ডিভিডেন্ড দেওয়া আছে 30 টাকা এবং রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। এখন মার্কেট প্রাইস বের করতে বলছে লরেন্সে, হোয়েন এক নম্বর রিকোয়ারমেন্টে বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স, মানে 4 বছর পর্যন্ত 10% বাড়বে, অ্যান্ড ফলোড বাই এ 6% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি, এবং পঞ্চম নম্বর বছর থেকে 6% হারে অনির্দিষ্টকালের জন্য বাড়তে থাকবে। ঠিক আছে, এইটার হলে তাইলে মার্কেট ভ্যালু কত হবে। আবার বি নাম্বারে বলেছে যে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স, পরবর্তী 4 বছরের জন্য 10% করে বাড়বে, এবং ফলোড বাই 0% অ্যানুয়াল গ্রোথ রেট ইন ইয়ার 5 টু ইনফিনিটি, অর্থাৎ পঞ্চম নাম্বার বছর থেকে 0% হারে বাড়বে। তো বাড়লে এইটার মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার কত হবে। এরপর সি নাম্বার বলেছে ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স followed by an 8% constant annual growth rate in পঞ্চম the 5 year to infinity, অর্থাৎ বি, এ আর সি কিন্তু প্রায় একই জিনিস, বিও একই জিনিস। তো এখানে D4 বের করার জন্য, D5 বের করার জন্য 6% এতে ব্যবহার করব, আর বিতে ব্যবহার করব 0%, আর সিতে ব্যবহার করব 8%। ঠিক আছে, তো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করব। তো ডিভিডেন্ড বের করার জন্য আমাদের সূত্র হবে কি, D1 থেকে D4 পর্যন্ত বের করে নিব। ঠিক আছে, কারণ চৌদ্দ বছর থেকে তো পঞ্চম বছর থেকে তো ইনফিনিটি, এটা তো তাইলে ডি পর্যন্ত বের করে নিলাম আগের মতোই, D0 ইন্টু 1+G, 1+G। ঠিক আছে, এটা D4 আসলে কত, 8%, 6%, এটা হলো এইটা আসলো, আমরা করে নিলাম। তারপরে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড করে নিলাম, তা এটা আসলো। এরপর হলো ক্যালকুলেশন অফ P4 বের করার জন্য D5 থেকে, তো D5 বের করার জন্য আবার কিন্তু D5 করে নেব আমরা, এ নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু আগে করতেছে। তো D5 বের করে নেব 1+G, এখানে গ্রোথ রেট 5 বছরে কত, পঞ্চম নাম্বার বছরে 6% ছিল, তো 6% করে নিলাম। D5 এখানে 6 দিয়ে দিব। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ P4 এর প্রেজেন্ট ভ্যালু বের করে নিলাম। এরপর প্রেজেন্ট শেয়ার ভ্যালু বের করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ P4, তো প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড এই টাকা হয়ে গেল এখানে, এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড 111.03, আর প্রেজেন্ট ভ্যালু অফ P4 বের হলো 295.79, তো দুইটা যোগ করলে 406.81 হয়। এইটাই হল গেল এ নাম্বার রিকোয়ারমেন্ট। এরপর বি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা P4 বের করব। তো P4 বের করার জন্য D4 পর্যন্ত কিন্তু সবগুলো 10% করেই দেওয়া ছিল, আমরা 10% করেই বের করে নিছি। ঠিক আছে, তো তারপরে P4 বের করার জন্য D5 লাগবে। তো এখানে D5 হবে D4 ইন্টু 1+G, গ্রোথ রেট দেওয়া আছে। তো গ্রোথ রেট এখানে বি নাম্বারের গ্রোথ রেট পঞ্চম নাম্বার বছর থেকে 0% দেওয়া আছে, তো আমরা 0% ধরেই করে নিলাম। গ্রোথ রেট কত আসলো, 43.92। তো এইটা করলাম, এখানে
আসলো কত 292.80। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ P4 বের করব। তো P4 বের করার জন্য এটি করে নিলাম 167.4099। এরপর ভ্যালু বের করব প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড ওই যে D4 পর্যন্ত সবগুলোই সমান, ঠিক আছে। তাহলে D4 পর্যন্ত 101, এটা বের করে নিলাম। P4 এর মান বের করব। এরপর রিকোয়ারমেন্টস সিতে আসবো, সিতে এসে P4 এর মান বের করব। D5 এখানে D5 এর মান হবে গ্রোথ রেট কত হবে, এই যে পঞ্চম বছর থেকে 8%, তো 8% দিয়ে করে নিলাম এখানে, করে নিয়ে এটা বের করলাম। প্রেজেন্ট ভ্যালু অফ P4 বের করলাম, সরি এই যে এখানে প্রেজেন্ট ভ্যালু অফ P4 বের করলাম এই টাকা। এরপর P0 বের করব, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ P4। তো প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড সব জায়গায় একই টাকা 111.03, আর P4 বের হলো কত, প্রেজেন্ট ভ্যালু 387.43। তো দুটো যোগ করলে 498.62 হয়ে থাকে, ঠিক আছে এই অঙ্কটা। আচ্ছা, এরপর প্রবলেম নাম্বার 4 দেখো, এটি ডিইউ এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং 2015-তে এসেছিল। তো দেখো এই অঙ্কটা কি বলেছে, ইপিএস অফ স্টার কোম্পানি ইজ টাকা 80 অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 40%, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 15% অ্যান্ড গ্রোথ রেট ইজ 10%, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার। তো এটা বি পার্টের অঙ্ক, ছোট অঙ্ক। তো দেখো এখানে ইপিএস দেওয়া আছে 80 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে 40%, ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে 15%, গ্রোথ রেট দেওয়া আছে 10%। তো এখানে দেখো ভ্যালু অফ দ্য শেয়ার বের করতেছে বলছে। তো ভ্যালু অফ দ্য শেয়ার বের করার জন্য আমাদেরকে কিন্তু ডিভিডেন্ড দিয়েও বের করতে পারবো আমরা। ডিভিডেন্ড পে আউট রেশিও যেহেতু বলা আছে 80%, তাহলে ইপিএস 80%কে 80 টাকাকে 40% করলে ডিভিডেন্ড বের হয়ে যাবে। যেহেতু গ্রোথ রেট দেওয়া আছে তাহলে D1 দিয়ে আমরা ডিভিডেন্ড বের করতে পারবো। তো এখানে যেহেতু গ্রোথ রেট কত বছরের এই সমস্ত বিষয়গুলো বলা নাই, এখানে কিন্তু একটা ওই ডি দিয়ে বের করাটাও একটা হয়ে যায়। তো এখানে আমরা গর্ডন মডেলের সূত্রটা ইউজ করব। তো এখানে ই ইন্টু 1 - বি ডিভাইডেড কে ই মাইনাস বি আর। এখানেও আবার একটা জিনিস রয়েছে, আর এর মান নিয়ে একটা কনফিউশনে রয়েছে। তো আর এর মানটা আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে টাকাটা দেওয়া আছে এটা কে ই এবং আর দুইটা মানই ধরে নেব, ঠিক আছে। কে ই এবং আর এর দুইটা মান ধরে নেব। তো দেখো এখানে এর মান দেওয়া আছে 80 টাকা, আর ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, কিন্তু রিটেনশন দেওয়া নাই। তো আমরা জানি রিটেনশন বের করার সময় কি 1 - ডিভিডেন্ড পে আউট রেশিও বের করবো। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে 100% মাইনাস 40% করলে 60% হয়। 1 - 0.40 দিলে 0.60 হবে, এইভাবে মাইনাস করলে হবে। আর এর মান 15%ই ধরবো, কে এর মান 15% ধরবো, ধরে আমরা ক্যালকুলেশন করে দেবো। ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 533.33 টাকা। এটি হলো ভ্যালু অফ দ্য শেয়ার, ঠিক আছে। তো আশা রাখি এটাও বুঝতে পারছো। খুব মোটামুটি সহজই ছিল। আশা রাখি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক দরকার ছিল সেই কয়েকটাই দিয়ে দিছি, আর ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিও। আশা রাখি এই চ্যাপ্টার থেকে 100% প্রশ্নে অ্যান্সার করতে পারবা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।